ট্রাম্প সারা জীবন অন্যদের অপমানজনক নাম দিয়ে মজা পেয়েছেন। কাউকে বলেছেন লিটল মার্কো, কাউকে স্লিপিং জো, কিন্তু এবার বুমেরাং হলো। ট্রাম্প নিজেই এখন পরিচিত হচ্ছেন টাকো নামে। ট্রাম্প অলওয়েজ চিকেন্স আউট, অর্থাৎ ট্রাম্প বরাবর ভয়ে পিছিয়ে আসেন। ইরানের বিরুদ্ধে ৩৮ দিনের যুদ্ধ শেষে যুদ্ধবিরতি মেনে নিয়ে বুক ফুলিয়ে আমার জয় হয়েছে বলছেন ট্রাম্প, কিন্তু বিশ্ব বলছে অন্য কথা। এই যুদ্ধে ট্রাম্পের পরাজয় বুঝতে হলে মাত্র ২ দিন পেছনে তাকালেই হয়। মাত্র ২ দিন আগে ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। কিন্তু শেষ পর্যন্ত হলো কি? ইরানের দেওয়া ১০ দফা শর্তের ভিত্তিতেই যুদ্ধবিরতি মেনে নিলেন ট্রাম্প। সেই ১০ দফায় রয়েছে ইরান পারমাণবিক গবেষণা চালিয়ে যাবে, হরমুজ প্রণালী থাকবে ইরানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, উপসাগর থেকে মার্কিন সেনা সরিয়ে নিতে হবে এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সিআইএর সাবেক প্রধান লিওন পানেটা সরাসরি বললেন, আসলে ট্রাম্পই পিছু হটলেন আগে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন মোয়ারশহাইমার যুদ্ধ শুরুর আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন, এই যুদ্ধে ট্রাম্প হারবেন, সঙ্গে আমেরিকাও। তার কথা হলো, ইরানের জিততে হবে না, শুধু টিকে থাকলে সেটাই হবে বিশাল জয়। সেটাই হলো, ট্রাম্প যে কৌশলগত লক্ষ্য নিয়ে যুদ্ধে নেমেছিলেন তার কিছুই অর্জিত হয়নি। ইরানের সরকারের পতন হয়নি, লুকানো ইউরেনিয়াম মার্কিনীদের দখলে আসেনি, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া যায়নি। তার উপর রাজনৈতিক চাপে কোণঠাসা ট্রাম্প, সামনে মধ্যবর্তী নির্বাচন, তেলের দাম বাড়ছে, শেয়ার বাজারে ধস। পাকিস্তানের মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব আসা মাত্রই লুফে নিলেন তিনি। কূটনৈতিক ময়দানেও একা পড়ে গেলেন ট্রাম্প। ন্যাটো মিত্রদের হাতে পায়ে ধরেও সঙ্গ পাননি। ফ্রান্সের ম্যাক্রো এবং যুক্তরাজ্যের স্টারমার সরাসরি বললেন, এটা আমাদের যুদ্ধ নয়, আগে আমাদের সঙ্গে কথাও বলনি। ক্ষুব্ধ ট্রাম্প তখন একা একাই বলে গেলেন, লাগবে না তোমাদের। সেই রাগের মাথায় ন্যাটো নিয়েও প্রশ্ন তুলে বসলেন। আর ৯ কোটি মানুষের ইরানি সভ্যতা ধ্বংসের যে হুমকি দিয়েছিলেন, সেটাকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি বললেন, এটা যুদ্ধাপরাধ। নিউ ইয়র্ক টাইমসের টম ফ্রিডম্যান লিখলেন, একটি পরাশক্তির পক্ষে এ ধরনের হুমকি মানায় না। এই যুদ্ধে নেতানিয়াহুর ভূমিকাটাও কম আলোচিত নয়। ট্রাম্পকে নেতানিয়াহু বুঝিয়েছিলেন, যুদ্ধ শুরু হলে ইরানে সরকার বিরোধী বিদ্রোহ ছড়াবে, সরকারের পতন হবে। বাস্তবে হলো উল্টো। ইসরায়েলি দৈনিক হারেটজ লিখেছে, সামরিক ধ্বংস হয়তো করা গেছে, কিন্তু কৌশলগত লক্ষ্যের কিছুই অর্জিত হয়নি। নেতানিয়াহুর নিজের টিকে থাকার জন্য একটা বিজয়ী যুদ্ধ দরকার ছিল। দুর্নীতির মামলা থেকে বাঁচতে, গাজার গণহত্যার সমালোচনা থেকে মনোযোগ সরাতে, কিন্তু সেই হিসাবও মিলল না। এই যুদ্ধে সবচেয়ে বড় চমক হলো পাকিস্তান। যুদ্ধবিরতিতে কার্যকর মধ্যস্থতা করে প্রেসিডেন্ট শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনির এখন দেশে বিদেশে প্রশংসায় ভাসছেন। ট্রাম্প নিজে তাদের ধন্যবাদ দিয়েছেন, ইরানও কৃতজ্ঞতা জানিয়েছেন। পাকিস্তানের পেছনে ছাতা ধরে ফায়দা লুটেছে চীনও, আর রাশিয়া তেলের দাম বাড়ায় মস্কোর পোয়াবারও। ন্যাটো দুর্বল হচ্ছে, সেটাও তাদের জন্য সুখবর। উপসাগরীয় দেশগুলো এই যুদ্ধে বড় ক্ষতির মুখে পড়েছে। আরব আমিরাতের গ্যাস ক্ষেত্রগুলো ইরানি হামলায় এতটাই বিধ্বস্ত যে সারিয়ে নিতে ৫ বছর লেগে যেতে পারে। একসময় যাদের নিরাপদ আশ্রয় বলা হতো, সেই দেশগুলো এখন বিদেশি বিনিয়োগকারীদের কাছে অনেকটাই আস্থা হারিয়েছে। মার্কিন সেনা উপস্থিতি তাদের রক্ষা করতে পারেনি, উল্টো সেই উপস্থিতির কারণেই ইরানের হামলার লক্ষ্যে পরিণত হয়েছে। আর বাংলাদেশ এই যুদ্ধে না জড়িয়েও ক্ষতির মুখে পড়েছে ঢাকা। উপসাগরীয় দেশগুলো অর্থনৈতিক সংকটে পড়লে সরাসরি ধাক্কা খাবে সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা। কূটনৈতিকভাবেও বিব্রতকর পরিস্থিতি। মার্কিন ইসরায়েলি হামলার নিন্দা না করে শুকনো উদ্বেগ জানিয়ে দায়সারা বিবৃতি দিয়েছে পররাষ্ট্র দপ্তর। এমনকি আয়াতুল্লাহ খামেনি হত্যার পরও কোনো নিন্দা নেই। ঢাকায় ইরানি রাষ্ট্রদূত জাহানাবাদী প্রেস ব্রিফিং করে হতাশা প্রকাশ করে বললেন, বাংলাদেশ আমাদের বন্ধু, এমন দায়সারা বিবৃতি আমরা আশা করিনি। ৪০ দিনের এই যুদ্ধের শেষে হিসাব মেলালে দেখা যায়, যে লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল তার কোনোটাই পুরোপুরি অর্জিত হয়নি। ইরান পরাজিত হয়নি, উল্টো টিকে থেকে জিতে গেছে। ট্রাম্পের অপরাজেয় ভাবমূর্তি ধুলোয় মিশেছে, নেতানিয়াহুর হিসাবও উল্টে গেছে। ন্যাটো জোট আরও নড়বড়ে হয়েছে, আর মাঝখানে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপসাগরীয় দেশ থেকে শুরু করে বাংলাদেশের মতো দূরের দেশও। যুদ্ধ থামলেও এর দীর্ঘমেয়াদী পরিণতি
পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে, সেটা বলছেন বিশ্লেষকরাই।